শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা, বলছেন দুদক। আগে বিচার সংস্কার, তারপর নির্বাচন, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধান হবে কিভাবে, এবং সর্বশেষ জানাবো দেশে অবশ্যই যুক্তির সময় নির্বাচন হবে, বলছেন সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা, বলছেন দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের অন্যান্য সদস্যদের দুর্নীতির অভিযোগ থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তলব করবে দুর্নীতি দমন কমিশন। তারা হাজির না হলে বিধি মোতাবেক আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, দুর্নীতির অভিযোগ ওঠার কারণে শেখ হাসিনা সহ তার দলের অন্যদের আত্মপক্ষ সমর্থনের জন্য তলব করা হবে। তা না মানা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগে বিচার সংস্কার, তারপর নির্বাচন, বলছেন হাসনাত আব্দুল্লাহ। বিচার ও সংস্কার করার পর নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশে অবশ্যই একটি যৌক্তিক সময় নির্বাচন হবে, তবে তার আগে খুনি হাসিনার বিচার ও এই দেশের সিস্টেমগুলো সংস্কার করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ১.৫ দশক ধরে খুনি হাসিনা আমাদের দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছেন, দেশটাকে নেতৃত্ব শূন্যতার মধ্যে ফেলে দিয়েছেন। আমাদের পূর্বতন যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তাদের বিভাজনের কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেননি, তারা ব্যর্থ হয়েছেন। তারা যেখানে ব্যর্থ হয়েছেন ঠিক সেই জায়গাতে আমাদের তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়েছে। তিনি আরো বলেন, এদেশের মানুষের জীবনের দিকে আর যদি কোনো শকুন দৃষ্টি দেয় তাহলে তার চোখ উপড়ে ফেলবো, হোক সে দেশের ভেতরের শক্তি অথবা বাইরের শক্তি। আমরা আমাদের শহীদ ভাইদের হত্যার বিচার চাই। শেখ হাসিনা দেশে আসবেন, তবে তিনি দেশে এসে সরাসরি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, এই কাঠগড়া থেকে ফাঁসি মঞ্চে দাঁড়াবেন। দেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ আর কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর কোনো শক্তি যদি আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের চেষ্টা করে তাহলে সেই পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলব। তিনি বলেন, ৬ আগস্টের পর আজ পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই। ২০১৪ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার হয় নাই। ২০১৪, ২০১৮ এবং ২৪ সালে যেভাবে নির্বাচনে কারচুপি হয়েছে সেগুলোর এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, যদি এই সরকার আমাদের কাজকে অন্তর্ভুক্ত করতে চায় তাহলে অবশ্যই বিচারগুলোকে সম্পূর্ণ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, এখনো ষড়যন্ত্র চলছে। আমরা দেখি বিদ্রোহ করা হয়, সচিবালয়ে আগুন লাগানো হয়। আপনাদের বলি, রিয়েলিটি মাইনা নেন। ছাত্র সমাজ যতদিন জেগে আছে ততদিন এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধান হবে কিভাবে? বাংলাদেশে ফিরে আসছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য গত সেপ্টেম্বরে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশন ঘোষিত এবং অক্টোবরের প্রথম সপ্তাহে অন্য সদস্যদের মনোনয়ন সম্পন্ন হয়েছিল। কমিশন জানুয়ারির মাঝামাঝি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করবে বলে সংবাদ মাধ্যমে জানাচ্ছে। এর আগেই গত ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। সুতরাং আগামী নির্বাচন আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হচ্ছে ধরে নেওয়া যায়। অবশ্য নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশন তত্ত্বাবধায়ক সরকারের নতুন রূপরেখা প্রস্তাব করতেই পারে। সেই ক্ষেত্রে ১৯৯৬, ২০০১ ও ২০০৬ সালে এই ব্যবস্থা কিভাবে ক্ষমতাসীন দল বা জোটের মারাত্মক ম্যানিপুলেশনের শিকার হয়েছিল সেই ইতিহাস পর্যালোচনা জরুরি। ২০০৭ সালে 111 তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ২ বছর ক্ষমতা দীর্ঘায়িত করেছিল সেটাও পর্যালোচনার বাইরে থাকতে পারে না। ১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে দেখা গিয়েছিল সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতিকে অসীম ক্ষমতার অধিকারী করে ফেলা হয়েছে। এর মারাত্মক কুফল জাতিকে চরম বিপদে ফেলেছিল অন্তত দুবার। প্রথম ঘটনায় ২ জন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া নিয়ে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ও সেনাবাহিনী প্রধান আবু সালেহ মোহাম্মদ নাসিমের মধ্যে বিরোধ এবং বিদ্রোহের আশঙ্কা দেখা দেয়। জাতির সৌভাগ্যক্রমে বিচারপতি হাবিবুর রহমান প্রজ্ঞা ও বিচক্ষণতার মাধ্যমে ওই বিস্ফোরণ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয় ঘটনা ১৯৯৬ সালের জুনের নির্বাচনটি অবাধ ও নিরপেক্ষ হিসেবে দেশে বিদেশে প্রশংসিত হলেও বিএনপি কারচুপির অভিযোগ উত্থাপন করে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি গিয়েছিল আওয়ামী লীগ। ধারণা করা হয়েছিল রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলে ছোট কয়েকটি দলের সমর্থন নিয়ে জোট সরকার গঠন সম্ভব হবে। কিন্তু নির্বাচনী ফল ঘোষণার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও রাষ্ট্রপতি আওয়ামী লীগকে সরকার গঠনের আমন্ত্রণ না জানানোয় ভয়ানক রাজনৈতিক সংকট সৃষ্টি হয়।
কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সহায়তায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য সংকটটি শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন। 2001 সালের ফেব্রুয়ারি মাসে হজব্রত পালন করতে গিয়ে মদিনা নগরীতে অবস্থানকালে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়াদ পূর্তির 6 মাস আগেই মার্চ মাসে নির্বাচনের ঘোষণা দিয়ে বসেন, কিন্তু দেশে ফিরে সেই ঘোষণা থেকে তিনি পিছিয়ে যান। ধারণা করা হয় মার্চে নির্বাচন দিলে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মোস্তফা কামাল আর পরে দিলে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। আওয়ামী লীগ দ্বিতীয় জনকেই অধিকতর নিরাপদ বিকল্প মনে করেছিল, কিন্তু দেখা গেল নির্বাচন পিছিয়ে যাওয়ায় বিচারপতি লতিফুর রহমান যখন নিশ্চিত হয়ে গেলেন তিনি পরবর্তী প্রধান উপদেষ্টা, তখন ক্ষমতা গ্রহণের মাসখানেক আগেই কথিত হোমওয়ার্ক শুরু করে দেন, যে কারণে শপথ নেওয়ার রাতেই তিনি আওয়ামী লীগের সাজানো মাঠ প্রশাসন রদবদল ও গণবদলির মাধ্যমে তছনছ করে দেন। আওয়ামী লীগ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছিল ঠিকই, কিন্তু 2001 সালের তত্ত্বাবধায়ক সরকার যেভাবে 1.5 শতাধিক কর্মকর্তাকে বদলি করে সেটাও লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠার অন্তরায় ছিল, কারণ ওই পদগুলোতে যাদের আনা হয়েছিল বেশিরভাগই ছিল বিএনপি জামায়াতপন্থী। আওয়ামী লীগের অভিজ্ঞতা থেকে বিএনপি জামায়াত জোট আর ঝুঁকি নিতে চায়নি। 2001-2006 শাসনামলে প্রথম থেকে সেনাবাহিনী, সিভিল প্রশাসন ও পুলিশ বাহিনীতে রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করায় মনোযোগী হয়। জ্যেষ্ঠতাক্রম লঙ্ঘন করে জেনারেল মঈন ইউ আহমেদকে সেনাপ্রধান করা হয়। জিয়াউর রহমানের মাজার জিয়ারত না করার অপরাধে ডক্টর বদরুদ্দোজা চৌধুরীকে পদত্যাগে বাধ্য এবং আরও অনুগত অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করা হয়। এ সময় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 2 বছর বাড়িয়ে 67 বছর নির্ধারণ করা হয়। অভিযোগ রয়েছে বিএনপি প্রাথমিক পর্যায়ের আন্তর্জাতিক সম্পাদক বিচারপতি KM হাসানকে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার অঙ্ক কষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ফলে আওয়ামী লীগ শুরু করে হাসান বিরোধী আন্দোলন। 2006 সালের 28 অক্টোবর বিচারপতি হাসান প্রধান উপদেষ্টার পদ গ্রহণে তার অসম্মতি জানালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ বিধান অনুসারে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীকে অনুরোধ না জানিয়ে নিজেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেন। পরে তার নানা কর্মকাণ্ডের প্রতিবাদে উপদেষ্টা পরিষদের 4 জন সদস্য পদত্যাগ করেন। এত সত্ত্বেও নতুন 4 জন উপদেষ্টা নিয়ে ইয়াজউদ্দিন 2007 সালের 22 জানুয়ারি একতরফা নির্বাচন অনুষ্ঠানের পথে এগিয়ে যেতে থাকলে দেশজুড়ে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। 2007 সালের 11 জানুয়ারি সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ বঙ্গভবনে গিয়ে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতিকে কার্যত বাধ্য করেন। পরদিন 12 জানুয়ারি ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় আরেকটি তত্ত্বাবধায়ক সরকার। মিডিয়া সেটা 111 সরকার নামে পরিচিত পায়। দৃশ্যত আরও দীর্ঘ সময় শাসনের আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে 3 মাসের স্থলে প্রায় 2 বছর